তুমি তোমার জীবনে কি চাও? জবাব দেওয়ার পূর্বে বর্ণের মুখ পানে চোখ যায়। তারার ন্যায় জলজল করতে থাকা দু চোখ জ্বলছে ভিন্ন ভাষা। সর্বদা ছটফটে বর্ণের মাঝে আজ গভীর শান্তি। জবাব দিল, বাবা মা তো চলে গেছে। আমি সবসময় চাইতাম আমার জীবন সঙ্গীকে নিয়ে আমার এক অগাধ সুখের একটা সংসার হবে। আমি সুখে থাকতে চাই বর্ণ। আমার একান্ত ব্যক্তিগত মানুষটাকে নিয়ে সুখে থাকতে চাই, যার কাছে আমার হৃদয় থাকবে সম্পূর্ণ উন্মুক্ত। বর্ণ বারান্দায় এগিয়ে এলো, বসে পড়ল জমিনে। মেরুদণ্ড সোজা করে দেয়ালে ঠেস দিয়ে বসেছে, মাথা তুলে অন্বেষার দিকে চেয়ে বলে, বউ এদিকে। হাত টানলে কইবা ভালোবাসা ছাড়া স্পর্শ বেড়ি মানুষ সহ্য করতে পারে না। শেষ কথাটা মুখ ভেঙে বলল বর্ণ। অন্বেষা কাপড়গুলো রেলিংয়ে ঝুলিয়ে পাশে বসলো, বিনীত সুরে বলল, কখনো বলবো না ওসব, ভুল হয়েছে আমার। থাক থাক, আর ঢং করা লাগবো না। অন্বেষা মাথা নুয়ে ফেলে। এই ভুলের ঘানি কতদিন টানতে হবে কে জানে। বর্ণ অন্বেষার চুপসে যাওয়া মুখ দেখে হেসে ফেলে, আর চোখে দেখলো অন্বেষাও। কিছু সময় নিশ্চুপ আকাশপানে তাকিয়ে রয়ে বর্ণ প্রশ্ন করে, চাইলে একটা রাগও বল ধরতে পারতা, বিয়া শাদি কইরা রাজরানীর মতো দিনকাল কাটাইতে পারতা। যার তোমারে না খাওয়ান পিন্দনের অকাদ আছে, না ভালোবাসার মতো মন আছে। নিজের পায়ে নিজেই কুড়াল, তোমরা মাইয়ারা নিজেরাই মারো, পরে ভটকায় কান্দো। অন্বেষা চরম অধিকার বোধ খাটিয়ে বর্ণের হাত তার দু হাত পেঁচিয়ে ধরল, কাঁধে মাথা রেখে বলল, এত লোভ করতে নেই বাপু, আমার ভাগ্যে যেটা ছিল আমি সেটা পেয়ে গেছি। বেহায়া মাইয়ার মতো ঘষাঘষি করো কেন? ও মা, তুমি বুঝি পরপুরুষ? বর্ণ কপাল কুঁচকে জবাব দিল, একা এই ঢং কইরা কয় প্রেম ভালোবাসা ছাড়া কাছে আসা যায় না, আর এখন নিজে গায়ে ঢলে পড়তেছে। তোমরা মাইয়ারা আসলেই দুই মুখা সাপ। আমার অধিকার আছে, বুঝেছো? আমি তোমার মতো জল্লাদ বেটা লোককে ভালোবাসার চেষ্টা তো করছি, সেটা তো তুমি করছো না। তো আমার অধিকার খাটানো তো জায়েজ। তুমি একটা ডাইনি বুড়ি, রক্ত চোষা চোখ। অন্বেষা ঠোঁট টিপে হেসে উঠল, পরক্ষণে জবাব দেয়, আহা, বিষধর সাপ, ছবল খেলে বাঁচবে না, সো সাবধানে থেকো। শীতকাল করানার চেয়ে দুয়ারে প্রকৃতি নিস্তব্ধ, শীতল শিহরণ প্রতিটি নিঃশ্বাসে, নিঃসর্গে নিঃসীম শূন্যতা। নিশির হিমেল হাওয়ায় স্নায়ু নীরব নীরব একজোড়া কায়া, মনে হলো উভয় প্রাণে বিরাজ করছে প্রশান্তি। নিস্তরঙ্গ বায়ু প্রবাহে ছুঁয়ে কম্পিত করল অঙ্গ কয়েকবার। লেপ্টে রইল অন্বেষা, বর্ণের বাহুতে খুঁজছে উষ্ণতা। বর্ণ, হুম শীত আসছে, হুম আমার ভীষণ প্রিয় ঋতু। বর্ণ আকাশ আধারের ঘোরে নিমগ্ন, শুনছে, বুঝছে, জবাব দিচ্ছে। সম্পূর্ণ স্থবির দেহ, নিষ্ক্রিয়তা অঙ্গে অঙ্গে। কুড়েমিতে ভুগছে সে। জবাব দিতেই আলসেমি করলো, শুধু বলল, হুম শীতে নতুন প্রেমের সূচনা হয় জানো। এক দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরায় অন্বেষার দিকে। কি আরাম, কি শান্তিতেই না মাথা এলিয়ে রেখেছে তার কাঁধে। হিংসে হলো বর্ণের, তারও চাই এই আরাম। হাত ছাড়িয়ে নিল তৎক্ষণাৎ। ঝড়ের গতিতে অন্বেষার কোলে মাথা রাখে, জায়গা হচ্ছে না তার এই বিশাল দেহের এই 1.5 ফুটের মতো বারান্দায়। তারপরও মানিয়ে নিল, হাত পা গুটিয়ে শুয়ে বলল, চুলটাই না দাও, ঘুম পারো আমারে। বর্ণের এমন আবদারে মন অভ্যন্তর প্রফুল্ল হয়ে ওঠে। স্বেচ্ছায় তার আবদারগুলো পূরণ করার জন্য উৎকণ্ঠা হয়ে ওঠে। অন্বেষা ঝাঁকড়া চুল গভীরে হাত রাখলো, ধীর হাতে চুল টেনে দিতে থাকে। 15 মিনিটের মধ্যে বর্ণকে লক্ষ্য করে দেখলো ঠোঁট চেপে কাত হয়ে বিভোর তন্দ্রায় পা ঝিমঝিম করছে, তবে সরে যাওয়ার উপায় নেই। চুল থেকে হাত সরিয়ে সাহস সঞ্চয় করে অন্বেষা। ভয় হচ্ছে, তবে প্রবল ইচ্ছেরা উঠতে শুরু করলো। খুব সাবধানে হাত এগুলো বর্ণের ঘুমন্ত মুখে বিড়বিড় করে বলে ওঠে, তোমার মুখ কতটা মায়াময় জানো, অযথা কেন মিথ্যে ভনিতা করো। বর্ণ ঘুমিয়ে নয়তো এতক্ষণে উঠে অন্বেষাকে 2-4টে কথা শুনিয়ে দিত। শিওর হয়ে নিল অন্বেষা, সাহস দ্বিগুণ হয়। কপাল থেকে চুল সরিয়ে চট করে অধর ছুঁয়ে সরে গেল। নিজের এমন কর্মকাণ্ডে লজ্জায় কুকড়ে যেত, বেশি সময় নেয়নি। লাজে একাকী, চোখ মুখ খিচে আছে, নিজেকে মনে মনে বেহায়া বলে সায়স্তা করে। নিঃশ্বাস ফেলে আবারও বর্ণের দিকে চায়। সত্যি ঘুমিয়ে তো না হয় তাকে এখানে টিকতে দিবে না, খোটা আর লজ্জা দিতে দিতে ঘরছাড়া করবে। বর্ণ নড়ে চড়ে উঠে। ঘুমের ভান ধরে থাকা বর্ণ মুখ নুয়ে অন্বেষার দৃষ্টির আড়ালে আলগোছে হাসল। কেমন আছো? তোমারে তো আজকাল দেখাই পাওয়া যায় না। প্রতিমধ্যেই জনির সঙ্গে দেখা। ছেলেটার মতলব আগেই বুঝেছে অন্বেষা। আজ মুখ কুঁচকে ফেলল, জবাব দিল, সেটা কি আপনার জানার বিষয়? জনি ভেবাচাকা খেলো, জোরপূর্বক হেসে বলল, আরে রাগ করতেছো কেলা? আমি তো এমনিই জিগাইলাম। আমি রাগ করিনি,
কাটকাট জবাব দেয় অন্বেষা। জনি বলে ওঠে, আমরা হইলাম এই এলাকার স্থানীয়, বুঝলা? আমরা এলাকার মানুষের খোঁজ খবর রাখবো না তো কেঠায় রাখবো কও? তুমি নতুন এলাকায়। অন্বেষার অজান্তে তাকে চোখে চোখ রাখা বর্ণ ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে চায়ের দোকানের পাশে, দেখছে দুজনকে। হাত বাড়িয়ে অনুমতি ছাড়াই দুটো সুপারি হাতে তুলে নিল, সেগুলো মুখে পুড়ে চিবোতে শুরু করলো। অন্বেষা এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দেয়, আমার স্বামীও এখানকার স্থানীয়। আচ্ছা, কি নাম তোমার জামাইয়ের? বর্ণ হন্তদন্ত পায়ে এগিয়ে এসে ঘাড় কাত করে জনির মুখের কাছাকাছি এসে চেয়ে বলল। বর্ণ। জনি কপাল কুঁচকে ফেললো। এতক্ষণ যাবৎ অন্বেষাকে দেখে যে ফুরফুরে মেজাজ ছিল সেটা উধাও বলল। কি? বর্ণ অন্বেষার পাশে দাঁড়িয়ে তার বাহু চেপে ধরে কাছে টেনে নেয়, হেসে বলল। ওর জামাইয়ের নাম বর্ণ। ভরা রাস্তায় এভাবে নিজের সাথে মিশিয়ে রাখায় লজ্জায় কুঁকড়ে যাচ্ছে অন্বেষা। আশেপাশে মানুষ চেয়ে আছে, কেউ মিটিমিটি হাসতে শুরু করেছে। ইতিমধ্যে অন্বেষা নতজানু হয়ে রইল। জনি উত্তেজিত গলায় বলে ওঠে। তার বাচ্চা, তুই ওর জামাই? তোর মতো কুলাঙ্গার? অন্বেষা ফট করে মাথা তুলে রাগান্বিত স্বরে বলে উঠল। মুখ সামলে কথা বলবেন। কে আপনি? রাস্তায় মেয়েদের পথ আটকে বিরক্ত করেন। কে আপনি? জবাবে বর্ণ বলে। ওই হইল বাপের হেডামে চলে একটা ছিলা মুরগি, যার নিজের বাল গজায় না, অন্যের বাল হাওলাত করে নিয়ে চলে। বর্ণ আর জনির মধ্যে দ্বন্দ্ব দেখতে এলাকাবাসী একটু বেশি উপভোগ করে। এবার সাথে মেয়েও আছে, আরো উৎসাহ নিয়ে তাদের আলোচনা শুনছে। বর্ণ আশেপাশে চেয়ে দেখলো, অন্বেষাকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল। দেখছেন হি কারবার, মুখলিস মাতপরের পোলা আমার লগে পারে নাই, এখন আমার বউটার দিকে নজর দেয়, রাস্তাঘাটে পথ আটকায় রাখে। এই হলো মোল্লার গণ্যমানে বেটার ঘরে আওলাত। সকলে কানাঘুষা শুরু করে। এবারে আঙ্গুল উঠেছে জনির উপরে, রক্ত টকবক করে উঠেছে। জনি লাঞ্ছিত হচ্ছে, রাগে কাঁপতে লাগলো। বর্ণ এগিয়ে আসলো, জনিকে এক প্রকার ধাক্কা দিয়ে অন্বেষা থেকে দূরে সরিয়ে নেয়। জনির গাল এক হাতে চেপে ধরে নিজের মুখোমুখি এনে চোয়াল শক্ত করে ধীর কণ্ঠে বলল। তুই প্রতিশোধ নিতে উতল পাতাল করবি আমি জানি, কিন্তু আমার বউয়ের কেন সম্মানহানি হইব? কোনো তাফালিং করবি? ওরে মুরগা বানায় চাল চালবি? কসম খোদার, কলজার টাইনা বাই করিয়া কুত্তা দিয়া খাওয়াই দিমু। বাপের বেটা হইলে আমার লগে গ্যামজামে সীমাবদ্ধ থাকিস। ওই ছেড়ে আমগো মামলা টানাটানি করলে পরিণতি বহুত খারাপ হইব। ছুঁড়ে ফেলে দিল জনিকে আবর্জনার ন্যায়। আরেকটু হলে দাঁতের মাড়ি ভেঙে যেত। বর্ণ অন্বেষার হাত চেপে নিয়ে বেরিয়ে গেল মহল্লা থেকে। রিক্সা ডেকে উঠলে দুজনে এখনো ঘন নিঃশ্বাস ফেলছে। বর্ণ রক্ত গরম বোঝাই যাচ্ছে। অন্বেষা আর কোনো কথা বলল না, কিন্তু বর্ণ হুঙ্কার ছেড়ে বলে উঠে। আর কতগুলো আসি গেছে তোমার, ওই ভোটকা, তারপর আবার ওই জন্য লিজ দিও। সব কয়টারে এক এক কইরা ডোজ দিমুনে। আমি কি বলেছি ওদের আমার পিছু নিতে? কোয়া লাগবো কেন? ওই থোবরাটা প্রদর্শন করে ঘুরলেই সবাই পিছু লাগবো। এখন কি করবো এই থোবরার জনাব বলে দিন আপনি। একটা কাজ করি, প্লাস্টার করে ফেলি, তারপর মুভি সেজে ঘুরবো। ওকে? বর্ণ বাঁকা চোখে চাইলো একবার। অন্বেষা ভনিতা করে বোকা চোখে চেয়ে আছে। বর্ণ মুখ ঘুরিয়ে ফেললো, রাশভারী গলায় বলল। কি সাহায্য করবা? ওইটার ব্যবস্থা আমি করবো। অন্বেষা ভেঙচি কাটলো, বিড়বিড় করে বলল। যার আশিক হওয়ার দরকার তার খবর নেই, আর পাড়াপড়শির ঘুম নেই। জীবনের সাথে নতুন চাকরির জন্য গিয়েছিল বর্ণ। তারা বলেছেন জানাবেন। কোনো প্রকার আশা না রেখে টিউশন শেষ করে দাঁড়িয়ে আছে ফুটপাতের এক দোকানের সামনে। পকেটে 1000 টাকা, কপালে ঘাম। অনেকটা পথ হেঁটে এসে হাঁপিয়ে উঠেছে। দর কষাকষি করে প্রয়োজন মতো পণ্য কিনে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। অপেক্ষায় পায়চারি করছে অন্বেষা। ফোন করেছে বর্ণের নম্বরে অনেকবার, ফোন বন্ধ বলায় আরও চিন্তা হচ্ছে। নিচতলায় যাওয়া বারণ। বারান্দায় ঘোরাফেরা করতে করতে দেখলো বর্ণ আসছে, হাতে শপিং ব্যাগ। সেটা আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে উপরে অন্বেষার দিকে চাইল। পায়ের গতি বাড়িয়ে উপরে উঠে আসে। অন্বেষা দ্রুত পায়ে এগিয়ে এসে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়। কোথায় ছিলে? ফোন কেন বন্ধ? আমি কত টেনশনে ছিলাম জানো? বর্ণ নির্বাক, হাতে শপিং ব্যাগটা ছুড়ে দিল অন্বেষার হাতে। হতভম্ব অন্বেষা প্রশ্ন করে। এটা কি? অর্ধ বিছানায় শুয়ে পড়ল বর্ণ, পাজোরা নিচে ঝুলানো। খ্যাক খ্যাক করে বলে উঠল। আল্লাহ দুটো চোখ তো দিচ্ছে, দেখতে পারো না? অন্বেষা ব্যাগ থেকে বের করে দেখলো কালো রঙের একটা বোরখা, সাথে নিকাব আছে। ব্যাগ হাতে আরো একটা ছোট প্যাকেট খুঁজে পেল। খুলে দেখলো সেটিও একটা ছোট সাদা পাথরের কানের দুল। অন্বেষা অবাক দৃষ্টিতে প্রশ্ন করে। এগুলো আমার? বিরক্তি সুরে বর্ণ বলে ওঠে। না আমার, আমি পিন্ধুম। বর্ণের কথা ধরনে হেসে ফেলে অন্বেষা। বোরখা দেখতে দেখতে পাশে এসে বসলো, প্রশ্ন করলো। টাকা কোথায় পেলে? চুরি করছি। তাহলে তুমি বখাটে বাউন্ডারির পাশাপাশি চোরও? হ, খানদানি চোর। আর এই কানের দুল? ফিরি দিছে বোরকার লগে। অন্বেষা বর্ণের
বুঝে থাকা চোখের দিকে চাইলো, স্পষ্ট মিথ্যে বলছে। হেসে বলল, খণ্ড বর্ণ, সে সত্য আর অনুভূতি থেকে পালিয়ে বেড়ায়, পুরোটাই মিথ্যেবাদী, নকল। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে বর্ণ আবিষ্কার করলো অন্বেষা তাকে জড়িয়ে গভীর নিদ্রায় মশগুল। আঠার মতো লেগে আছে বর্ণের চওড়া বুকে। বর্ণের হাতটিও তার মাথার নিচে বালিশ রূপে পাতা। বর্ণ মুখ নামায়। অন্বেষার মুখ বরাবর এনে চেয়ে দেখলো তার ঘুমন্ত মুখ। চাইল নিজের মস্তিষ্ককে সচল করতে। আজকাল চোখজোড়া বিশেষভাবে আকর্ষিত হয় তার দিকে। এড়িয়ে যাওয়া মুশকিল হয়ে উঠেছে। কাছে এলে বুকের মাঝে উত্তাল ঝড় উঠে। অবসন্ন নিস্তেজ নিঃশ্বাস ফেলে বর্ণ। কত লুকাবে, আনমনে বিড়বিড় করতে লাগলো, আমি যেটা চাই না ওইটাই হইতেছে। আর একজন কইছিল পোলা মানুষের জীবনে দুই ধরনের টান থাকে, নারীর টান আর একটা নারীর টান। এই দুই টান থাইকা মুখ ফিরানি মুশকিল। আমি চাই না কেউ আমার জীবনে দখলদারিত্ব করুক, কেউ আমার লগে থাকুক, নিজেই সুযোগ করে দিতেছি। এইটা তো আমার জীবনের লক্ষ্য না। আমি চাইছি কিন্তু সারা মুসাফিরের মতো ঘুরা বেড়ামো, একদিন মইরা যামো। কি হইতেছে আমার জীবনে? আমি এই মায়ের দিকে কেন ঝুঁকতেছি? আমার এই কয়লা অন্তরে প্রেমের ফুল ফুটাইব এইবার। আমার এই ছেলের কাছাকাছি থাকতে ভাল লাগতে শুরু করছে। আমি নিজের অতপতন নিজেরাই আনতেছি। ভাবনার মাঝে ডুবে অন্বেষার কপালে কপাল ঠেকিয়েছে বর্ণ। একে অপরের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই দপদপ করছে মাথাটা। এলোমেলো ভাবনা ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক জুড়ে। অস্থির মনোভাব বিচলিত করে তুলল। নিজের কাছে নিজেই প্রশ্নবিদ্ধ হয়, কেন এত বিভ্রান্ত তার মন? কেনই এত জটিলতা? অসামঞ্জস্যপূর্ণ সম্পূর্ণ ব্যয়িত জীবন। স্বাভাবিক সবকিছু যেন অস্বাভাবিক লাগে। অন্বেষাকে চেপে ধরল বাহুডোরে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে। এই দমবন্ধ পরিস্থিতিতে অন্বেষার ঘুম ভেঙে যায়। নড়ে চড়ে বলে উঠল, চাপা দিয়ে মেরে ফেলবে নাকি? বর্ণ আচমকা অন্বেষা শুষ্ক ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে বলল, 5 মিনিট পর সাইডে দিমু। আমি একটা জিনিস ভাবতেছি, চুপচাপ থাকো। বেশি তিরিং বিড়িং করলে খাট থেকে ফলাই দিমু। অন্বেষা বর্ণের কণ্ঠের গভীরতা বুঝল, লালাপ চোখের অর্থ বুঝতে অক্ষম। এই বর্ণ খুব ভাবায়, বড্ড ভাবায় তাকে। জানতে হবে হয়তো কিছু অজানা রহস্য, যা বর্ণের বুক পকেটে সযত্নে লুকানো। অবাধ্য মুখ তারপরও চলে উঠে। কি ভাবছো? ক্ষুদ্র চোখজোড়া অতর্কিতে আগুনের গোলায় রূপ ধারণ করে। নাকের পাটা ফুলে ফেপে উঠছে। বর্ণ কঠিন গলায় বলে উঠে, তোমার বোঝা উচিত কোন সময় আমি মজার মুডে থাকি আর কোন সময় সিরিয়াস। আপাতত আমি ফাতার মুডে নেই। কথার অবাধ্য হইবা না একদম। অন্বেষা বুদ্ধিতে কিছুই ধরছে না। কণ্ঠের তেজ বলছে আসলে সিরিয়াস মুডে। বাহুতে শক্ত একজোড়া হাতের চাপ পড়ে। হৃৎপিণ্ডের ওঠানামা খুব কাছ থেকে অনুভব করছে। অন্বেষা ঢোক গেলে চুপচাপ ঠোঁট কামড়ে শুয়ে রয় যথাস্থানে। আধা ঘন্টা যাবৎ এভাবে দুনিয়া জাহানের সমস্ত এলোমেলো চিন্তায় নিজেকে মাতিয়ে রেখেছে বর্ণ। বাধ্য মেয়ের মতো তাকে সহায়তা করা অন্বেষা একটু নড়চড় করলো। বর্ণ ফোঁস করে শ্বাস ছাড়লো, বলল, এখন তোমার মোটরের মতো মুখ চালু করে দিতে পারো। অন্বেষা যেন এই অপেক্ষায় ছিল। দ্রুত প্রশ্ন করলো, কি ভাবছিলে? বর্ণ অন্বেষার নেত্রদয়ে দৃষ্টি রেখে জবাব দিল, তোমার জানা দরকার নাই। আমার সবকিছু জানার অধিকার আছে, দরকার আছে। বর্ণ একইভাবে চেয়ে জবাব দিল, হুম। আচ্ছা, তোমার সাথে জনি ছেলেটার কিসের এত শত্রুতা? বর্ণ নিষ্পলক, কঠিন মুখাবয়ব। কোনো এক অজানা ঘোরে যে শুধুই শুনছে প্রশ্নগুলো, জবাব দিতে অপারগ। তারপরেও নিজের বিরুদ্ধে গিয়ে বলল, পোলা মানুষের বন্দিত করতেও কারণ লাগে না, আর শত্রু বানাতেও কারণ লাগে না। আর ভালোবাসতে? বিব্রত বোধ ছাড়াই বর্ণ জবাব দেয়। তুমি নিজেও পড়বা, আমারও পুরাইবা। ভয়হীন চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস আর অবশিষ্ট রইল না। অন্বেষা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে গেল। চুল বাঁধতে বাঁধতে এগিয়ে যাচ্ছে। হুট করেই বর্ণের মনে ধরল দৃশ্যটা। অন্বেষার এদিক ওদিক চলনের সাথে সাথেই নড়ছে তার নেত্রমণি। বিছানার চাদরের উপর টাকার লিস্ট আছে, বাজারে গিয়ে একটু পর কিনে আনবে। আজ তোমার পছন্দের কালা ভুনা আর ভুনা খিচুড়ি রান্না হবে। বলেই হাসলো অন্বেষা। বর্ণ জবাব দিল, বেশি বেশি হইয়া যেতেছে না? গরুর গোছের অনেক দাম, আমার লাগে এত দাম? অন্বেষা রেগে বলে উঠল, দয়ার শব্দটা কখনো উচ্চারণ করবে না। আপন মানুষের জন্য কিছু করাকে দয়া বলে না। বর্ণ এক লাফে উঠে আসলো। বড় কদম ফেলে অন্বেষা 3-4 ইঞ্চি দূরে এসে দাঁড়িয়েছে। জানতে চাইল, আমি তোমার আপন? অন্বেষা চোখ নামিয়ে জবাব দেয়, পড়ো তো না। বর্ণ কারো আপন না। তোমার আসল রূপ আমার সামনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আমার সাথে অভিনয় না।
বর্ণ কোনো জবাব দিল না। ব্রাশ নিয়ে হাত মুখ ধুতে চলে যায়। নিজের ঘরে চিৎকার চেঁচামেচি করছে জনি, ভাঙচুর করছে জিনিসপত্র। মা দিলারা ছেলের হিংস্র রূপে এক কোণে দাঁড়িয়ে, এগিয়ে যাওয়ার সাহস নেই। থামানোর চেষ্টায় ব্যর্থ তিনি। উপায় না পেয়ে স্বামীকে কল করেছেন। গত রাত থেকে ছেলের মাঝে এক চাপা রাগের আভাস পাচ্ছিলেন, আজ সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দ্রুত দোকান বন্ধ করে এসেছেন মোখলেস মাতব্বর। বয়সের কারণে স্বল্প হেঁটে এবং সিঁড়ি বেয়ে ক্লান্ত। ঘরের নাজেহাল অবস্থায় তার কপালে রগও ফুটে উঠল। তেরে গিয়ে ছেলের শার্টের কলার চেপে মুখোমুখি আনেন। কিরে কুত্তার চাও, জিদ্দের ঠেলায় যে ঘরের জিনিসপাতি ভাগতাছস, এডি কি তোর টাকায় কিনা রে মাদারি? জনি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বাবার দিকে চায়, ছিটকে সরে যায়। বাবার বাঁধন থেকে চিৎকার করে বলে, বর্ণ আমার জিতা গেছে আব্বা। এলাকা আমার প্রিয় জিনিসও কাইরা লইছে। বর্ণের সাথে আবারও কিছু হয়েছে, এটা বুঝতে পেরে আরো রেগে যান মুখলেস সাহেব। ছেলের চুল মুঠ করে ধরে বললেন, এই জানোয়ার, টাকা আমার দিকে। কি এর প্রিয় জিনিস? হ্যাঁ জনি, আমি কইলাম জানি তুই নিজে থেকে যাস বর্ণের লগে গ্যাঞ্জাম করতে। দিলারা বানু বলে উঠলেন, হুম, আপনি তো আমার পোলার দোষী দেখবেন সবসময়। ওই হারামজাদার কোনো দোষ আপনার চোখে থাকে না। ছেলের পক্ষ হয়ে কথা বলে মুখলেস সাহেব স্ত্রীর দিকে রাগী দৃষ্টি ছুড়ে বললেন, চুপ, একদম চুপ থাক। তোর লাই পায়া জন্যার এই অবস্থা, ভালা শিক্ষা দিতে পারস না? পরপর চাইলেন। অগ্নিমূর্ত হয়ে চেয়ে থাকা জনির দিকে বললেন, এই বেড়া, এই তোর কি এর প্রিয় জিনিস ক। আজকে যদি তোর কথায় তোর যুক্তিতে ওজন না থাকে, তোরে আমি এই বাড়িতে রাখবো না। জনি জবাব দেয়, আমি যেই মাইয়ারে পছন্দ করছি ওই মাইয়ারে বর্ণ বিয়ে কইরা লইছে আব্বা। মুখলেস সাহেব এবার চোখ রসগোল্লার ন্যায় হয়ে গেল ছেলের কথা শুনে। ধিক্কারের সুরে বলল, ছি ছি ছি, বাপের সামনে ওর পিরিত জাহির করে, লজ্জা শরমের মাথা খাইয়া বইছে। বাপ পাইকে গেছে তোমার? আব্বা কি আব্বা? হ্যাঁ কি আব্বা? বর্ণ আর ওই মাইয়া বিয়া করছে, এটা ওগো ব্যাপার। আমারে একটা কথা ক, ওই মাইয়া তোরে কোনোদিন কইছে ওই তোরে পছন্দ করে? না। জনির গালে চড় দিয়ে মুখলেস সাহেব বললেন, তাহলে তুই ক্যাঠা প্রেমের জ্বালায় ঘর জ্বালানির কোন মজনু তুই? আব্বা আমার ওই মাইয়ারে লাগবো। সাথে সাথে এই গলা চেপে ধরল ছেলের। বলল, খবরদার, মাইয়া কেলেঙ্কারিরে জড়াবি, তোরে আমি ত্যায্য করুম। জনিকে ছেড়ে সোফায় ধপ করে বসলেন মুখলেস সাহেব। আর ধৈর্য কুলায় না তার, বয়স বাড়ছে, সাথে অস্থিরতা। হয়রান হয়ে গেছেন। চেঁচিয়ে দিলারা বানু পানি এগিয়ে দিতেই হাত ঝাড়া দিয়ে পানির গ্লাস ফেলে দিলেন। ভীত হয়ে উঠেন দিলারা বানু, সরে যান। সাথে সাথে মুখলেস সাহেব উঠে গেলেন জনির ঘরে। ওর আলমারি খুলে একাডেমিক কাগজপত্র বের করে গোছাতে শুরু করেন দ্রুত হাতে। সবশেষে তিনি বলেন, এই এলাকায় থাকলে হয়তো ওই কারো মার্ডারের খুনি হইব, নইলে নিজে মরব। আমি শান্তি চাই। এই বয়সে আমার এত অশান্তি ভাল লাগে না। এগুলো কি করতেছেন আব্বা? তোর এই সুমনের কাছে দুবাই পাঠামু, তোর পাসপোর্ট করতে যাবো কালকেই। কামলা খাইতে টাকা কামাবি তুই জানোয়ার, তোর শিক্ষা হওয়া উচিত। দিলারা বানু এসে পায়ে পড়ে গেলেন স্বামীর। ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন। জনি বলে উঠে, আপনি ওই রাস্তার পোলার লেগা আমারে দূর করবেন? কথাটা শুনে নিষ্পলক চাইলেন তার ছেলের দিকে। বিমূঢ় রইলেন। কিছুক্ষণ সময় নিয়ে জবাব দিলেন, তোর ভালার লেগে করমু। আপনি 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 কামটা ভালো করতেছেন না আব্বা। আরে রাগ তোর ভালো খারাপ। আর তোর মায়ে যদি বাধা দেয়, ওরে আজীবনের লেগে বাপের বাড়ি পাঠায়, ওই জায়গা সম্পত্তি জ্বালায় পুরে ছাই করবো। মনে থেকে জানি কথাটা। বাজার সদাই সম্পর্কে বর্ণের ধারণা নেই বললেই চলে। শূন্যের কোঠায় সেই জ্ঞান। অন্বেষা তাকে তোতা পাখির মতো শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। পই পই করে বলিয়ে দিয়েছে সবকিছুর দাম, লিখেও দিয়েছে অতিরিক্ত নিরাপত্তার জন্য। তারপরও বর্ণের মাথায় যেন বিশাল বোঝা। গরুর গোশতের দোকানের সামনে দাঁড়িয়েছে আহাম্মকের মতো। মনে মনে অগণিতবার উচ্চারণ করেছে, শালা। পকেট থেকে কাগজ বের করলো। দেখলো গরুর গোশত কতটুকু আনতে হবে, কত টাকা দাম, পাশে ছোট ছোট অক্ষরে লেখা। বর্ণের রাগ হলো প্রথমে, পরপর অজান্তেই হেসে ফেলে কথার ধরনে। দোকানদারকে বলল, দেখি ভাই, আপনার চাপাতিতে কেমন ধার? দোকানি কপাল কুঁচকে ফেলে। কেন দিবে তার মনে প্রশ্ন। তার চোখ ফাঁকি দিয়ে চাপাতি হাতে তুলে বর্ণ বলতে লাগলো, হনেন মিয়া ভাই, প্রথমবার সদাই করতে আইছি। মক্কেল ভাইবা যদি গোস্তে জায়গায় হাড্ডি দেন, তাহলে আমিও কিন্তু পুরান ঢাকার পোলা। দরকার হইলে কসাই হইয়া যামুনে মানুষের গোস্তের। দোকানি ভরকে উঠে। কথা নেই বার্তা নেই, এই হুমকি শুরু, ডাইরেক্ট অ্যাকশন। দোকানি বর্ণের হাত থেকে চাপাতি ছিনিয়ে নিতে চাইলে বলল, হুম, এইটা আপাতত আমার। আর একটা আছে না, গোস্ত কাটা শুরু করেন জলদি। এই যে টাকা। দোকানি গোশত কাটা শুরু করে। রাগে গজগজ করছেন তিনি, আবার ভয়ও আছে আহত হওয়ার। গোশত কেটে দ্রুত বিদায় করলো বর্ণকে। বর্ণ দাঁতের পাটি বের করে হেসে সালাম জানিয়ে চলে যায়। এরপর একে একে সবকিছু কিনে প্রায় 2 ঘন্টা পর হাজির হলো। অন্বেষার মেজাজ তুঙ্গে। রাগে সুরে বলে,
এই একটু বাজার করতে এতক্ষণ লাগে? আমি আধ ঘন্টার মধ্যে করে ফেলতাম। আমার তোমার মতো ফরফর করার স্বভাব নাই। অন্বেষা কপাল কুঁচকে বলল, এখন পেটে খিদে নিয়ে বসে থাকো, রাতে তো সময় লাগবে। বেশি খিদে লাগলে তুমি আসো না, মশলাপাতি মিশায় চাবাই চাবাই খামুনে। বলেই চোখ টিপ দিয়ে হাসে বর্ণ। অন্বেষা এরূপ কথা শুনে এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। কথা বলার ভঙ্গি আর মুখের ভাব পুরোপুরি অসভ্যের মতো। বর্ণ আরও সুযোগ পায়, এগিয়ে এসে অন্বেষার হাত কষে চেপে ধরে নিজের দিকে টেনে এনে বলল, হাতগুলি মোটামুটি নরম, চাবাইতে সমস্যা হইব না। বর্ণ, আচমকা অন্বেষার কোমরে দুহাত পেঁচিয়ে কাছে টেনে বর্ণ বলে ওঠে, কি হয়েছে সোনা, রাগ করছো? কি লাগবো তোমার, কও। চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ঝাঁঝালো কণ্ঠে বলে, অসভ্যই তো। আমি তোমার চুমা দিলে দোষ, তুমি দিলে সোয়াব। দুয়ে দুয়ে চার হিসাব মিলছে মস্তিষ্কে। বর্ণ কোনো বিষয়ে কথা বলছে বুঝতে এক সেকেন্ড সময় লাগলো না। গত রাতে কপালে চুমু খেয়েছিল। কান লাল হয়ে উঠল অন্বেষার। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বর্ণ খুব কাছ থেকে রক্তিম সূর্যের ন্যায় মুখখানা দেখে। বর্ণ হুট করে অনুভব করলো এক আবেশিত ভালো লাগা ছুঁয়েছে অন্তর গভীরে। তার অন্তর ধূসর থেকে রঙিন হচ্ছে। অন্বেষার বদনে সেই বিভ্রম চিত্র সচক্ষে দেখছে। এই তো হুটহাট হারিয়ে যায় নিজের উদ্ভর চিন্তায়। আজ এই উদ্ভর চিন্তারা পরিতৃপ্তি দিচ্ছে। বর্ণ অন্বেষার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, খাওয়ান মজা না হইলে তোমার আমি ব্যাকআপ হিসেবে গেলমু। নির্লজ্জ। তুমি আমার কথার ভুল ভাল মিনিং বাইর করো কেলা। আমি তোমারে কাছে লইয়া আদর সহ করমু স্যা, তোমারে জবাই দিমু, তারপর পিস পিস করমু। আজকে কষাইয়ের থেকে সব শিখে আইছি, জামাই সোহাগ পাওয়ার আসে সব বাদ দাও। চোখ খিচে বন্ধ করে রেখেছে অন্বেষা মুখ কুচকে। কান বন্ধ করে নিল দুই হাতে। কিছু শুনতে চায় না, নাই বর্ণের মুখ দেখতে চায়। অস্থির লাগছে এমন বুকের সাথে লেপ্টে থাকতে। ছাড়া পেলেই হাফ ছেড়ে বাঁচে। তার আগে বর্ণই ছেড়ে দিল। অন্বেষা এক প্রকার দৌড়ে রান্নায় নিজেকে মনোযোগী করলো। মিনিটখানেক পর বর্ণ আবারও ফিরে আসে। অন্বেষার পাশে পা গুটিয়ে বসে বলতে লাগলো, অনেকদিন তো হইল বিয়ার, যদিও তুমি দেখতে সুন্দর না, তোমার প্রতি আমার কোনো রুচি নাই, কিন্তু অন্বেষা গরম খুন্তি হাতে তুলে চোখ পাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু কি? মানে একবার বাসর করার পর যদি তোমার জবাই দিতাম তাহলে ভালো হইতো না? অন্বেষা ঝড়ো নিঃশ্বাস ফেললো। চুলে পানি ফুটছে। থমথমে গলায় বলল, এই গরম পানি দেখছো? ছুঁড়ে দিব তোমার মুখে, যদি এই মুখটা বন্ধ না করো তো। বাসর করার পর উড়াই মাইরো। বড়র বাচ্চা, আরেকটা কথা না। যাও এখান থেকে। বাচ্চা লাগবে তোমার সোনা, এখন তো দিনের বেলা, খারাপ দেখাইব, রাতে দেখতেছি ব্যাপারটা। দুপুরের অবশিষ্ট খাবার রাতের জন্য রেখে দিয়েছিল অন্বেষা। প্রিয় খাবার পেয়ে শিশুর ন্যায় উৎফুল্ল মুখটা লুকানোর চেষ্টা করছে বর্ণ অজস্রবার। পেরেছে অনেকাংশে হয়তো, তবে অন্বেষার চোখ ফাঁকি দিতে পারেনি। প্লেট চেটে পুটে খেতে খেতে বলল, চিন্তা করো না সেমডি, নতুন একটা চাকরি পাইলে তোমার সব ঋণ আস্তে আস্তে শোধ করে দে মনে, ওকে? অন্বেষা মুখ ভার করে প্রশ্ন করল, শোধ চেয়েছি আমি? না, ওইটা চাও নাই, কিন্তু খোটা দাও যদি, এই ডরে। বড়, তুমি মাঝে মধ্যে এইসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ফেলো। খুব শীতল সরে কথাটা বলে সরে গেল অন্বেষা। বর্ণ কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল অন্বেষা শুকনো মুখটা দেখে। থালা বাসন ধুয়ে নিজের স্থানে রাখছে অন্বেষা। বর্ণ রাজার মতো বসে বিছানায় দেখছে মলিন হয়ে যাওয়া মুখটা। কয়েক মিনিটের ব্যবধানে এমন রূপ বদল। আকস্মিক চোখ পড়ে বাহিরে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময়ে বৃষ্টির দিকে একবার মুখ তুলে চাইল অন্বেষা। কি যেন ভাবলো আনমনে। বর্ণের দু চোখে আবদ্ধ আছে তার সব চালচলন। এমন নীরব পরিবেশ এড়াতে বলল, এই স্যারি, কালকে সকালে নাস্তা কি খাওয়াইবা? হাতের কাজ থামিয়ে অন্বেষা ধীমা সুরে জবাব দেয়, তোমার যেটা ইচ্ছে হয় সেটাই। আমার তো সকাল সকাল গরুর পায়া খাইতে ইচ্ছে করে রে সেমডি। অন্বেষা অবলীলায় জবাব দেয়। নতুন চাকরি পেলে কিনে খেও। বর্ণ দাঁত খোঁচাতে খোঁচাতে উঠে আসলো। হাঁটু মুড়িয়ে জমিনে বসে প্রশ্ন করে, কেন? তুমি খাওয়াইলে কি সমস্যা? তুমি আমার বউ না? বিরাট সমস্যা। আমার টাকায় খেলে মানুষের জাত যাবে, তাই। আহারে, বলেই অন্বেষার গাল টানতে হাত বাড়ালে অন্বেষা সরে যায়। উঠে বারান্দায় গেল কাপড় আনতে। ভিজে যাচ্ছিল এই স্বল্প বৃষ্টিতে। বর্ণ ঠোঁট কামড়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আবার দেখছে রেগে বোম হয়ে থাকা অন্বেষাকে। বর্ণকে এড়াতে অপ্রয়োজনীয় কাজ করে যাচ্ছে। আঘাত পায় ছোট ছোট বিষয়ে। ঘণ্টাখানেক পেরিয়ে গেল অন্বেষা শুতে আসেনি। বর্ণ এক জায়গায় টিকে নেই। কখনো বসছে, আবার কখনো শুয়ে পর্যবেক্ষণ করছে অন্বেষার কর্মকাণ্ড। প্রথমবারের মতো হয়তো অন্য কারো মুখের মলিনতা ভাবাচ্ছে তাকে। বুঝতে চেষ্টা করছে এরা কি সত্যিই নাকি মিছিমিছি। মাথাটা কাজ করলো না। লটকে থাকা মুখের সামনে তার বাচাল মুখটাও নিঃশব্দ। সাথে যাইবা? বর্ণকে গিরগিটির উপাধিতে ভূষিত করা বোধহয় ভুল সিদ্ধান্ত হবে না। তার নরম সুর শুধুই একটা নাটক মাত্র।
এটা ভেবে মুখ তুলে তাকালো। বর্ণ হেসে বলল, সাথে যাইতে একটা ছোটখাটো যুদ্ধ করা লাগবো, কিন্তু আমি আছি তোমার কান্দে কইরা নিমু লগে, যাইবা? অন্বেষা জবাব না দিয়ে কাপড় ভাঁজ করতে লাগলো। বর্ণ আবারও শীতল সুরে প্রশ্ন করলো। হুম। অন্বেষা বলল, আমি জানি বর্ণ এইসবের তোমার সরি আমি জানি বর্ণ এসবই তোমার ঢং। আমি যত যাই করি না কেন তোমার জন্য, তুমি আমাকে গিল্টি ফিল করাতে 1 সেকেন্ড সময়ও নাও না। গুরুত্বহীন ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বর্ণ এসব কথা শোনার মুড নেই। হাত থেকে কাপড় ছিনিয়ে পাশে রেখে দিল। অন্বেষা কোনো প্রতিক্রিয়া দেওয়ার পূর্বে হুট করে পাজা কোলে তুলে নেয়। বলে, আমার লগে তিরিং বিরিং করবা না, এত তেল মাখাইতে ভাল লাগে না। এই ভাঙাচোরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে বর্ণ। অন্বেষার আত্মা গলায় এসে আটকে ছিল প্রায়। ছাদে এনে ধপ করে নামিয়ে দিল। অন্বেষার মেজাজ আরো বিগড়ে যাচ্ছে। স্ত্রী জাতির ন্যায় মনে আশা যাচ্ছে যে বর্ণ তার রাগ ভাঙাবে। এই আশা পূর্ণ হবার নয় সেটা জানা আছে। ছিটেফোঁটা বৃষ্টিতে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। বর্ণ অন্বেষার দিকে ফিরে বলল, লাভ নাই, আমি তোমার রাগ ভাঙাবো না। তাচ্ছিল্য করে হেসে অন্বেষা বলল, আমি আশাও করি না, কি আশা করো তাইলে? কিছুই আশা করি না। রাগ তারা ভাঙায় যাদের মনে অন্যের প্রতি ভালোবাসা থাকে। ভালোবাসা দূরে থাকুক, একটু মায়াও যার মনে নেই সে আবার রাগ ভাঙাবে? বর্ণ মুখ ঘুরিয়ে হাসলো। বারবার কপালে হাত রেখে বৃষ্টির পানি মুছে অন্বেষার দিকে ফিরে তাকালো। হাত ধরতে চাইলে অন্বেষা হাত ছাড়া দিয়ে সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। তোমার কষ্টে কামানো টাকা পয়সা, সারাদিন খাটনি করা, আমার মতো আকাইমার উপর ছিটাইতে বুক কাঁপে না? অভিমানী সুরে অন্বেষা জবাব দেয়, আর কেউ আছে আমার? আমি আসিনি হি, আমি তো তোমারে ভালোবাসি না তাইলে? অন্বেষার মুখটা আরো মিলিয়ে আসলো। তার কষ্টের কদর আর করা হচ্ছে না, তার প্রচেষ্টার মূল্য দেওয়া হচ্ছে না। ভালোবাসা অনেক দূরের বিষয়। বর্ণের ক্ষেত্রে আরেক দফা হাত ধরার চেষ্টায় ব্যর্থ। বর্ণ বলল, হাতটা ধরি, এমন করো কি লেগা? গিয়ে ওই মেয়ের হাত ধরো যার সাথে দরজায় দাঁড়িয়ে সেদিন কথা বলছিলে। বর্ণ হেসে জবাব দেয়, ওই তো খালি হাত না, দেহ মন দুইটাই দিবার রাজি। এলাকার একমাত্র আগুন পোলা বইলা কথা। এই আগুনটা আমায় পোড়াচ্ছে। বর্ণ অন্বেষার দিকে ঝুঁকে এসে কানে কানে বলল। পুরানি শুরুই করলাম না। অন্বেষার মুখ সম্মুখে নতমস্তকে চেয়ে আছে। বর্ণ মৃদু হাসির ছাপ মুখে। অন্বেষা এক দফা তাকালো, ফের চোখ নত করে অবিলম্বে। চঞ্চল বর্ণকে চোখ রাঙানোর সাহস আছে, কিন্তু শান্ত স্থির নেত্র গভীর চেয়ে থাকার সাহস নেই। আয়ানোর ভঙ্গিতে অন্য পাশে দৃষ্টিপাত করে। রাশভারী কণ্ঠ ভেসে এলো, তোমারে জ্বালাইতে আমার ভাল লাগে। জ্বালাও, বেশি করে জ্বালাও, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলো। বর্ণের এই জায়গাটা শান্তির স্থান, যেখানে এসে এসে প্রায় থাকে নীরব। এক অন্য সত্তা জেগে ওঠে তার মাঝে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে। বর্ণ অন্বেষা উভয়ে নির্বাক। অন্বেষার মুখ চোখ দিয়ে পর্যবেক্ষণ করে নজর গেল মুখে ঘাড়ে লেপ্টে থাকা ভেজা চুলগুলোর উপর। আকস্মিক অবাধ্য হয়ে উঠে ইচ্ছেরা। অন্বেষাকে নিজের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে নির্বিঘ্নে। বুঝে ওঠার পূর্বে রেলিংয়ের দুদিকে হাত রেখে আবদ্ধ করে নিল তাকে। ক্ষুদ্র নেত্রযুগলের বিস্তৃত মোহগ্রস্ত দৃষ্টিতে অন্বেষার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। বুকে হাত রেখে সরিয়ে দেওয়ার প্রয়াস করে বলে ওঠে, বৃষ্টি হচ্ছে, নিচে চলে যাই, এবার ঠান্ডা লাগবে না হয়। আরো বেশি খানিক দূরত্ব ঘুচিয়ে বর্ণ বলল। আগুনের কাছে থাকলে ঠান্ডা লাগে না? ডান হাতে একপাশে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে সিক্ত ঘাড়ে মুখ ডুবায় বর্ণ। দুহাতে পেঁচিয়ে ধরতেও সময় নেয়নি বেশিক্ষণ। নিঃশ্বাস আটকে আছে অন্বেষার। বর্ণের নিজেকে মাদকাসক্ত মনে হলো। কোনো দ্রব্যের নেশায় নয়, স্বয়ং এক মহীয়সী নারীর নেশা। স্থির দাঁড়িয়ে থাকা অন্বেষা বাকশক্তি হারানো এক মানবী। কাছে আসা উপভোগ করছে, পাশাপাশি শূন্যে ভাসছে, সম্পূর্ণ জ্ঞান শূন্য। দুহাতে পেঁচিয়ে রাখা অন্বেষাকে ছাড়ল না বর্ণ। দাঁড়িয়ে কিয়ৎক্ষণ তপ্ত নিঃশ্বাস উজাড় করতে থাকলো গর্দনে। নিজের সমস্ত ব্যাকুলতা উজাড় করে মাথা তুলে ডান হাতে চুল ঝাড়া দিয়ে বলল, না, এত রোমান্টিকতা আমার সিস্টেমে হজম করতে পারছে না। আজকের লাগে এই পর্যন্তই যথেষ্ট। রাগে শরীর রিরি করে উঠল অন্বেষা। 7-5 না ভেবে সজরে ঘুষি দিল বর্ণের বাহুতে। মনে মনে শালা বলে গালি দিয়ে যাচ্ছে। বর্ণ মার খেয়ে পড়ল। মাইয়া মানুষ হাত চালাও কেন? আদর লাগলে কহ, সিস্টেম লাগে যোগাযোগ কইরা তার বিরুদ্ধে যাইতে পারি কিনা দেখি। অন্বেষা বর্ণের বুকে ধাক্কা দিয়ে চলে গেল। চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে নিজের। সাথে বর্ণের একটা সীমা থাকে সবকিছু। সীমারও সীমা অতিক্রম করে গেছে সে। মানুষের পর্যায়ে ফেলা যাচ্ছে না তাকে। আস্ত একটা অমানুষ বর্বর। বর্ণ অন্বেষার যাওয়ার পানে অবাক হওয়ার ভং করে বলল, ও মা, কি করলাম আমি? পরদিন স্তব্ধ হয়ে জমিনে বসে আছে অন্বেষা, সম্পূর্ণ জ্ঞান শূন্য।
পায়ের হাঁটুতে হাত বেঁধে নির্বিকার চেয়ে টলমল করছে চোখ, তবে অশ্রুঝরা বারণ, নিষ্পলক অক্ষি। বর্ণ গুনগুন করতে করতে ঘরে ঢুকলো। অন্বেষাকে দেখে মুখের হাসি নিমিশে, গায়ে পুরো দেহে তার রং মাখা। মূর্তির ন্যায় জমিনে বসে বর্ণ ঝড়ের গতিতে এগিয়ে আসে, ধপ করে জমিনে বসে প্রশ্ন করলো। এই 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 অবস্থা কেন তোমার? অন্বেষার কানে যেন কোনো কথায় প্রবেশ করেনি, শ্রবণ ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে গেছে। বর্ণের চোখ জোড়া বিশাল হয়, অন্বেষার বাহু চেপে প্রশ্ন করে। কি হয়েছে তোমার? নিরুত্তর রয়ে যায় এবারও। এক প্রাণহীন স্তম্ভ যেন সে। বর্ণের উদ্দীপনা বাড়ল, বুকের মধ্যে হৃৎপিণ্ড জোরে উঠানামা শুরু করেছে। অন্বেষার এই রূপ। বর্ণ অন্বেষার মুখোমুখি আসে, থুতনিতে আলতো করে হাত চেপে প্রশ্ন করলো গম্ভীর গলায়। কি হয়েছে? শেষ বাজে গেছি। তোমার শরীরের রং কেন? কই গেছিলা? কম্পিত নিঃশ্বাস নেয় অন্বেষা, চোখ তুলে চাইলেও বর্ণের উত্তপ্ত হাতে থাকা মুখে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ে বুকে চেঁচিয়ে বলে। ওরা আমার গায়ের রং দেওয়ার চেষ্টা করেছে বর্ণ, রাস্তায় সবার সামনে রং খেলার বাহানায় আমায় উত্ত্যক্ত করতে। ধপ করে জ্বলে উঠল মস্তিষ্ক সহ সর্বাঙ্গ। অন্বেষার মাথা তুলে আবারও মুখোমুখি এনে প্রশ্ন করে অগ্নিমূর্তি হয়ে। কারা? নাম ক। আমার উপরে আজকে আজরাইল ভর করব। নাম ক। ওই ছেলে জনি আর ওর সাথে কিছু ছেলে ছিল, ওর সবাই রং দিচ্ছিল। আমাকে ওই এলাকার কেউ কিছু বলেনি। বলে আবারও ফুপিয়ে কেঁদে উঠে অন্বেষা। অগ্নিশর্মা হয়ে উঠে বর্ণ উঠে গেল। পুরো ঘর তন্ন তন্ন করে বের করলো একটা মাঝারি আকৃতির রড। অন্বেষার কাছে এসে দাঁড়িয়ে হাত এগিয়ে দিয়ে বলল। ওঠ, আমার লগলে থাকলে কান্দার সুযোগ নাই। আমি আজকে আর ঘর জ্বালামো, চল। বলে অন্বেষার হাত টেনে তুলে দ্রুত নতুন একটা ওড়না খুঁজে এনে গায়ে মাথায় পেঁচিয়ে দিল। অন্বেষা ভীত হয়ে বলে ওঠে। থাক বর্ণ, বাদ। বর্ণ আঙ্গুল তুলে গর্জন তুলে বলল। চুপ। আমার লগের যাই হোক, ওই জানে না আজকে ওই কই হাত দিছে। হাত দুইটা আজকে ওর থাকবো না। অন্বেষা বর্ণকে থামানোর চেষ্টায় বলে ওঠে। থাক বর্ণ, বাদ। বর্ণ, খুনাখুনি করে কি লাভ? আমাদের কথা কেউ শুনবে না, ওটা তোমায় জেলে নিয়ে যাবে। এসব করো না, একটা বিচারের ব্যবস্থা করো। আমার হকের উপর ওর খাসরা হাত দিছে, ওর বিচার করার হক আমার। চলো। টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো বর্ণ অন্বেষাকে। হাত জোর করেও থামানো যায়নি। অন্বেষার বুক কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। আরও একটা ভুল করে ফেললো, যা নিয়ে অজানা তো ছিল না তার সম্পর্কে। আস্তে আস্তে জনিদের বাড়ির সামনে এসে হাজির হয়। মোকলেস মাতব্বরের দোকান টপকে সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগলো উপরে। রহমান ডাকে চেঁচিয়ে। মোকলেস চাচা, বর্ণ আপনার ঘরে ঢুকছে রড লইয়া। আত্মা নড়ে উঠল মোকলেস মাতব্বরে। লুঙ্গি চেপে দৌড়ে গেলেন বাড়িতে। ইতিমধ্যে বর্ণ এলোপাথারি লাথি চালাচ্ছে, দরজায় উগ্রস্বরে গর্জন তুলল। শরীরে যেন এক ঐশ্বরিক শক্তি ভর করেছে। দরজা আলগা হয়ে এসেছে অনেকটা, অনবরত ধাক্কার লাথিতে ভেঙে যাবে প্রায়। মোকলেস মাতব্বরের স্ত্রী ভয়ে দোয়া পড়তে শুরু করলো। এরই মাঝে জনি হকি স্টিক নিয়ে দরজা খুলে দিল। ছেলের এই দুঃসাহসিকতায় জনির মাতার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আকুতি করে বর্ণের কাছে বললেন। মাফ কইয়া দে, ওরে মারতে আহিস না। জনি চেঁচিয়ে বলে। আম্মা সরো। চুপ থাক কুত্তার বাচ্চা। বর্ণ তেরছা হাসে চেয়ে দেখলো আশেপাশ ঘরে। অন্বেষাকে একপাশে সরিয়ে রড দিয়ে তাণ্ডব চালানো শুরু করে ঘরে। টিভি শোকেস ভাঙতে লাগলো। ইতিমধ্যে মোকলেস সাহেব এসেছে লোক নিয়ে। জনিকে আটকে ফেললো তারা। বর্ণের কাছে এগিয়ে যেতে চেয়েও পারছে না, তার এই আগ্রাসী রূপে সাহস করতে পারছে না কেউ। মোকলেস সাহেব চিৎকার করলেন, বললেন। কেন করতেছ সেগুলি বর্ণ? কি হয়েছে? কি করছে জনি আবার? রক্তিম চোখ জোড়া, হাত কেটে রক্ত ঝরছে, বুক কাঁপছে। অন্বেষা সেও পারছে না এগিয়ে যেতে। টি টেবিলের কাপড় টেনে তুলে হাতে পেঁচিয়ে নেয় বর্ণ। আয়েশ করে বসলো সোফায়, পায়ের উপর পা তুলে বলল। আপনার পোলায় আমার বউয়ের গায়ে হাত দিছে। কোন ওরে কোন টাইপের মরণ দেওয়া যায়? রাস্তায় ল্যাংটা করে মানমু, নাকি আপনাকে সামনে আপনার কলজার বুকে রড ঢুকামু? মোখলেস মাতব্বরের চোখ গেল অন্বেষার দিকে। ভয়ে তটস্থ এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে, গায়ের রং বুঝতে বাকি রইল না ঘটনা। ঘুরে তাকালেন ছেলের দিকে, এগিয়ে গিয়ে ঠাটিয়ে চড় দিলেন গালে, বললেন। না করছিলাম তোরে শুয়োরের বাচ্চা, তুই একটা মায়ের গায়ে হাত দিছস। সে বর্ণ উঠে এলো, জনির হাতে লাথি দিয়ে হকি স্টিক ফেলে দিয়ে ঘাট চেপে ধরল, বলল। এসব নীতি নৈতিকতা দেখে লাভ নাই। আজ মরবো, যে বাঁচাইতে আইব ওইও মরবো। জনির চেলাপেলাদের দিকে এসে বর্ণ বলে উঠে। মরার ডর আছে না? থাকলে যা, এলাকার সব আমার ডাক। আজকা কেয়ামত করবো, বিচার করুম, শেষ করুম। বর্ণের দেহ শক্তির কাছে নিতান্তই বাচ্চা। জনি চুল টেনে হিচড়ে নিচে নেমে এলো। ইতিমধ্যে নিচে জড়ো হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তি। আগেই খবর দেওয়া হয়েছে তাদের। বর্ণ তো আক্কা করলো না, জনিকে ফেলে দিল জমিনে। সবাই এগিয়ে আসে, বর্ণের গায়ে হাত রেখে বুঝানোর ভঙ্গিতে বলে। এই থামো, খুন করবি নাকি? কি হয়েছে ক আমায়, বিচার করমু। বর্ণ চিৎকার করে বলে উঠল। আরে রাখেন আপনাকে বিচার,
জনির বেলায় বিচার, বর্ণের বেলায় এলাকা ছাড়। আমার পিছে কম গেম খেলেন নাইকা আপনারা? আমার এলাকা থেকে আউট করলাইকা পারলেন? পারছেন? পারেন নাই, কারণ আমি এই এলাকার পোলা। আপনাকে টাকা, আপনাকে ক্ষমতার উপরে মতি আমি। ক্ষমতা ধুসে সময় নাই তো বর্ণের। তোরা আমার আর আমার মতো মানুষগুলোর জীবন নরক বানাইছস। দেখ, এই নরকে সুখ খোঁজা লইছি। গণ্যমান্য সকলেই নীরব, আর বাকিরা অনেকে নিরীহ। বর্ণ এগিয়ে গেল অন্বেষার দিকে, আলতো করে হাত চেপে নিয়ে এলো সবার সামনে, বলল, আমার ঘরে ইজ্জত লয়ে খেলতে চাইছে এই কুলাঙ্গার। রং খেলার নামে এমন হয় বড় লোকের ঘরে আলালের দুলালরা এই শিক্ষা দেন বুঝি? তাইলে তো আমরা বাইঞ্চত অশিক্ষিত বসতেই ভালা। অন্তত এলাকা ছেড়িগো দেখে কোন নজর দেই না। আমার পা ধোয়া পানি খাবি 3 বেলা। তোরা যাই মহলে মানবতার মুকুট পিন্ডা কুত্তাছস, তোর সব কোটে কুত্তা চাও। অন্বেষা চুপচাপ মাথা নুইয়ে রাখলো, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। বর্ণ রড হাতে এগিয়ে যায়, জনিকে টেনে এনে অন্বেষার পায়ের কাছে ফেলে দিল। ঘাড়ের পিছনে রডের কোণ ঠেকিয়ে বলল, পা ধর মাপসা, ক আমার ভুল হইয়া গেছে, আমার মাফ করে দেন, তাইলে আজকা জান ভিক্ষা পাবি। আশেপাশে চেয়ে জনির চেলাপেলাদের বলল, এই নেরি কুত্তার দল, ভিডিও শুরু কর। আমার বইয়ের মুখ নিবি না, এই জনি কুত্তার মুখ ভালোভাবে নিবি। কিছুতেই ক্ষমা চাইবে না জনি। বয়সে তাজা রক্ত টকবক করছে, উঠে আসতে চাইলো। বর্ণ কোনো রহম করলো না, আবার করলো বটে। বুঝে শুনে আঘাত করলো পিঠে। মোকলেস মাতব্বর এসে বর্ণের হাত ধরে বলেন, ওই মাপ চাইবো মাপ, মারিস না। রডের বাড়ি খাইলে বাঁচবো না। বর্ণ থামলো, সময় নিয়ে আশেপাশে চেয়ে বলল, আপনাকে লাগাম আমার হাতে, ও এসকে মাপ না চাইলে। হুট করে সবার মধ্যে একজন ভদ্রলোক বলে উঠেন, ও যেহেতু ভুল করেছে মাপ চাইবো। এই জনি, মাপ চা। মায়া মানুষরে অসম্মান করিস না। বর্ণ উচ্চ হেসে তাদের তাচ্ছিল্য করে বলে, হায় রে নাটক বাজরে। পরপর জনিকে পায়ের চাপে জমিনে ফেলে পড়ল। এই শুয়োরের বাচ্চা, মাপসা। জনি বরাবরের মতোই হার মানে বলে মিনমিন করে। আমারে মাফ কইরা দাও। বর্ণ জনিকে ঘাট ধরে তুলল, গালে থাপ্পড় দিয়ে বলল, দাও কি, হ্যাঁ দাও কি, কদেন। জনি বাবার দিকে চায়, সাথে আশেপাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দিকে। লাভ হলো না, সকলে নিশ্চয় বাধ্য হয়ে বলে ওঠে। আমারে মাফ কইরা দেন। বর্ণের যেন স্বাদ মেটেনি, বুকে ধাক্কা দিয়ে পেছনে সরে এলোপাতারি চড়থাপ্পড় দিতে থাকে গালে। আবারও মোকলেস সাহেব সহ বাকিরা এগিয়ে আসে। বর্ণ হুঙ্কার ছুটছে, থামানোর চেষ্টা করছে। অন্বেষা এবার এগিয়ে গেল, বর্ণের সামনে দাঁড়িয়ে বলে, হয়েছে তো, ক্ষমা চেয়েছে। ওকে অনেক মেরেছো, এবার চলো প্লিজ, প্লিজ চলো। আমার কলিজা ঠান্ডা হয় নাই। অন্বেষা বর্ণের গালে এক হাত রাখে, অন্য হাতে বুকে আলতো করে ধাক্কা দিয়ে পিছনে নিতে চেষ্টা করতে করতে বলে। বর্ণ থামলো। বড় আমার ভীষণ অস্বস্তি লাগছে এদের মধ্যে, চলো না। অন্বেষার মুখের দিকে চাইলো, অবিচল চোখে ঘেমে নিয়ে একাকার শরীর, উত্তপ্ত বুক। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বর্ণ প্রশ্ন করে, তুমি খুশি হইছ, শান্ত হইছ, নাকি আরো এক চটকানে দেবো ওরে? না, আমি সন্তুষ্ট। পুরো এলাকার সামনে পায়ে পড়ে মাফ চেয়েছে, আমার আর কিছুই লাগবে না, চলো প্লিজ, এত রাগ করো না। বর্ণ চোখ বুজে মাথা ঝুঁকায়, নিজেকে শান্ত করার প্রয়াস করছে। অন্বেষা তার সামনে দাঁড়িয়ে 1 মিনিট পর মাথা তুলে হাত ধরল অন্বেষার। মোকলেস মাতব্বর জনি এবং বাকিদের উদ্দেশ্যে বলল, ওর দিকে একবার কেউ চোখ তুললা তাকাইব, ওই রড গরম কইরা ওর 2 চোখে ঢুকামু। আর আমার বিরুদ্ধে পলিটিক্স খেলার আগে নিজের আগাম কবর খুঁড়ে লস। একটার পর একটা লাশ বিছামু রাস্তায়, কুত্তার দলেরা। ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেছে অন্বেষা। বাড়ি ফেরার পর থেকেই চুপ, খাটে পা ভাঁজ করে শক্ত মুখে বসে আছে। এখনো কপালে রগ ভাসছে, নিঃশ্বাসের গতি থমথমে, দহন থামেনি, হয়তো ঝড় চলছে অভ্যন্তরে। অন্বেষা হাত ব্যান্ডেজে পেঁচিয়ে দিল, 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম সুরে বলল। চুপ যে। ভরাট গলায় জবাব আসে, আজকা যা হইছে ভালো হয় নাই। অন্বেষা এগিয়ে বসলো, হাত ছেড়ে বর্ণের গালে নরম 2 হাত রেখে বলল, আজ তুমি আমার জন্য সবার সাথে লড়ে গেছো, আমার সম্মান বাঁচানোর জন্য। এর যে বড় পাওয়া আর আমার কাছে কিছুই নেই। ওই বিশ্রী রঙের দাগ তো উঠে গেছে আমার শরীর থেকে যখন ছেলেটা আমার পায়ে পড়েছিল। বর্ণ অনিমেষ চোখে চায় অন্বেষার পানে। খুশিতে তার চোখ জোড়া জলজল করছে। কি যেন কি পেয়ে বসেছে সে। এত খুশি হওয়ার কিছু আছে নাকি? মেয়েগুলো অল্পতে বেশি খুশি হয়ে পড়ে। বর্ণ এগিয়ে আসে, 2 হাতে কোমর জড়িয়ে মাথা রাখলো বাহু ডোরে। অন্বেষা চমকে ওঠে ক্ষণিকের জন্য। কেমন শিশুর ন্যায় বুকে লেপ্টে আছে, যেন নিঃশব্দে স্বস্তি চাইছে। সান্নিধ্যের অস্থিরতাকে পাশে ফেলে হাত ডুবায় বর্ণের এলোমেলো চুল গভীরে। অপর হাতে আঁকড়ে নিল সুবিশাল দেহকে। চোখ বুজে অনুভব করলো এই নতুন পরিণয়। কি সুখময় ব্যাকুলতা, যেন কোনো স্বর্গানুভূতি। আমার অনেক একলা লাগে অন্বেষা, অস্থির লাগে, আনসান করতে থাকি খালি।
সারাটা রাত ছটফট করেছে এই মানুষটা, যেন কোনো জ্বরে আক্রান্ত অবধ শিশু। তোর পেয়ে উঠে প্রায়শই, কি জ্বালা তার। অনেক কষ্টে আছে বুঝি, বুক কেঁপে উঠছে বারংবার, অন্বেষার কান্না পাচ্ছে ভীষণ। নির্ভয়ে বাহুতে মাথা পেতে শুয়ে থাকা মানুষটার শান্তির ঘুমটাও মনে হচ্ছে অনেকটা বিষাদ ঘেরা। নিজেকে ভীষণ শক্ত মনে হলো আজ। কতবার বর্ণকে বলেছে এই সময়টুকুতে আমি আছি তোমার সাথে। এই বাক্যে অন্বেষা নিজেও শক্তি পেয়েছে। কতটুকু সামর্থ্যের প্রয়োজন হয় আপন কাউকে সুখে রাখতে। অনেক কম। বর্ণ ঘুমায়, মুখ ফ্যাকাশে কালচে আভাযুক্ত। অন্বেষা হাত বুলায় পরম যত্নে, হাসলো খানিক, বুঝলো বটে এই সত্তার পিছনে অনেক কিছু লুকানো। হুট করে বর্ণ নড়ে চড়ে উঠেছে, ঠিকভাবে শুতে পারছে না বোধহয়। ঘাড় পেছনে নিয়ে অর্ধ ঘুমে উঠে বসে নিজের মতো করে শুয়ে পড়ল নিজ জায়গায়। অন্বেষা উঠে লাইট নিভিয়ে দেয়। বর্ণে ছড়িয়ে রাখা হাতে মাথা পেতেছে। বর্ণ আন্দাজ করতে পারলে বিড়বিড় করে বলে ওঠে। জ্বালাইও না। অন্বেষার ঠোঁটে পুনর্বার হাসি ফুটল। শীতল মৌসুমে উষ্ণতা খুঁজতে লাগলো বর্ণের পক্ষে। বর্ণের বিরক্তি তেমন প্রভাব ফেলতে পারেনি। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। তুমি একাকিত্বকে বেছে নিয়েছো আর আমি তোমাকে। মস্তিষ্ক জ্বলে উঠল বর্ণের। সে যেন ঘুমিয়েও নির্ঘুম ছিল। ঝটপট চোখ মেলে আধারে আচ্ছন্ন চোখে চেয়ে রয় কিছুক্ষণ। পাশেই অন্বেষা, জেগে আছে নিশ্চয়ই, তবে চুপচাপ। বর্ণ এক হাত তাকে আকস্মিক শক্ত করে বুকে টেনে নিয়ে বলল। কি চাও কি? আমার পাগল বানাই সারবা? কেন অশান্তি করো তুমি? তথামত খেয়ে থাকা অন্বেষা চমকায় এরূপ প্রশ্নে জবাব দিল। আমি কোনো অশান্তি করি না। যেমনভাবে টেনে নিয়েছিল একইভাবে সরিয়ে দিল। কিছু সময়ের ব্যবধানে অনুভব করলো অন্বেষা তার মুখোমুখি আরও একটা মুখায়ব। নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখে। আরও কিছু সময় ব্যয় করে কপালে কপাল ঠেকে অন্বেষা সংকুচিত হলো। ভাগ্যিস তমাশাবৃত, না হয় বর্ণের সহিত এরূপ ঘনিষ্ঠতায় নিশ্চিত অক্কা পেত। আধারে চোখ নামায় অন্বেষা। এক হাত বর্ণের বুকের বাম দিকে ঠেকিয়ে দূরত্ব বজায় রেখেছে একে অপরের সাথে। নিস্তব্ধ বর্ণের দিকে কম্পিত কণ্ঠে বলে উঠল। তোমার বুক কাঁপছে বর্ণ, কিসের ঝড় এটা? হুম, জানি না। বলো আমায়, ভাল লাগে না। কি করলে ভালো লাগবে? ঘোর মিশ্রিত কণ্ঠ বর্ণের, যেন মাতাল। সে ধীরে ধীরে জবাব দিচ্ছে। সময় নিয়ে জবাব দিল। তুমি জানি কি করবা? আমি তোমার কে? নিজের উপর সন্দেহ হয় মাঝে মধ্যে অন্বেষার। নিজেকেই গিরগিটি বলে আখ্যা দেয়, নিজেই কাছে চলে যায়, আবার নিজেই লজ্জায় মরে। অদ্ভুত। লাজ শরমের মাথাকে আবারও মুচকি হাসলো। হেসে কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল। আমি তোমার একমাত্র অর্ধাঙ্গিনী, যার সাথে তুমি তোমার মনের অজান্তেই ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছ। বর্ণ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়। গেলাম না হয়। অন্বেষা কিছুটা অবাক হয়, চোখ গোল করে চাইল, কিন্তু বর্ণের কৃষ্ণাভ মুখখানা অস্পষ্ট। কিছুটা নির্লজ্জ হয়ে হাত এগিয়ে জড়িয়ে ধরল তাকে, বলে উঠল। জানো বর্ণ, তুমি একটা বাচ্চা। আমার মাঝে মধ্যে মনে হয় আমি তোমার গার্জিয়ান। মৃদু নিঃশ্বাসের শব্দে বোঝা গেল বর্ণ হাসছে। অন্বেষা মাথা নামিয়ে বুকে মুখ গুজে। বর্ণ যেন সায় দিল তাকে, কোমর জড়িয়ে টেনে নেয় নিজের সঙ্গে। অনুভব করছে অন্বেষা ধরফর করতে থাকা বর্ণের হৃৎপিণ্ড। নিঃশব্দের প্রহর পেরিয়ে বলল। অতীত ভুলে যাও না, আমি তোমার বর্তমানে সুন্দর করতে চাই, কেমনে? ভালোবেসে। আমার ভালোবাসা লস প্রজেক্ট। আহা, মধ্যে মধ্যে দুজনের মাঝে অদ্ভুত শীতল নিস্তব্ধতা বয়ে যাচ্ছে, অনুভবে নীরবতা। কিন্তু অন্বেষার মন আনচান করছে, চাইছে বর্ণ কথা বলুক তার সাথে, এই নিশি রাত কাটুক একে অপরের সাথে অহেতুক আলাপনে। অন্বেষার না বলা কথাগুলো শুনুক বর্ণ, তার বুকের আর্তনাদ অন্বেষার কাছে হাজির করুক। অন্বেষা আবদার করে বসলো। আমার লাল বেনারসিতে বউ সাজার খুব শখ, তুমি চাকরি পেলে আমায় কিনে দিবে কিন্তু। হ্যাঁ, বর্ণ জবাব দিল না। অন্বেষা অপেক্ষা করে কিয়ৎক্ষণ, তারপর বুকে ধাক্কা দিয়ে পুনরায় প্রশ্ন করে। দিবে না? দিমু ঘুমাও। আমার সাথে নীরবে কিছু সময় কথা বলে কি হয়? শব্দের অপচয়। অন্বেষা মুখ কুচকে নিল। বারবার একই প্রশ্ন আসে মাথায়, লোকটা কি কোনোভাবে শুধরাবে না? পরপর আবার চিন্তা এলো, না শুধরালেই ভালোই। বর্ণের মাঝে অন্যরকম ভালো লাগা আছে। আপাতত বর্ণকে বদলানোর চিন্তা সম্পূর্ণ ভয়কর। তবে কথা বন্ধ হবে না, কোনো না কোনো প্রশ্ন করে আলাপ দীর্ঘায়িত করবে অন্বেষা। সামান্য মাথা উঁচু করে প্রশ্ন করল। আমায় ইগনোর কেন করো? বর্ণ ভারী গলায় জবাব দেয়। ভাল লাগে না তোমারে। কপট রাগ দেখিয়ে নড়ে চড়ে উঠে অন্বেষা রীতিমতো রাগ দেখিয়ে বলল। তাহলে কাকে ভালো লাগে? হ্যাঁ, ওই মেয়েটাকে? বর্ণ আধারে মুচকি হাসে। কোন মেয়ের কথা বলছে সেটা বোধগম্যতার বাহিরে নয়। অনুভব করলো স্বস্তি পাচ্ছে। সেই সন্ধ্যায় যে তাণ্ডব ঘটিয়ে এসেছে, যে তুফান উঠেছিল, সেই তুফান পুরোটাই শান্ত। এই মুহূর্তে হালকা অনুভব করছে বর্ণ। ওই মাইয়াটার আসলে ভাল লাগে। বিয়ে করতে মন চায়, আদর করতে মন চা। বাক্য পূর্ণ করার আগে অন্বেষার হাত সজোরে আঘাত হানে বর্ণের বুকে। সরে যেতে চেয়েও পারছে না, মাথা টকবক করতে শুরু করলো।
হিংসায় জ্বলে পুড়ে অন্বেষা বলে ওঠে। হাত পা ভেঙে গুড়িয়ে দেবো তোমায়। আমাকে অবলা ভেবেছো তুমি? সাহস কি করে হয় ঘরে বউ রেখে অন্য মেয়ের বিয়ে করার কথা ভাবছো? হ্যাঁ, আদর করতে ইচ্ছে হয় তাই না? চোখ দুটো উপড়ে ফেলবো, একদম হাতে কবজি কেটে দিব। বর্ণ অন্বেষার উদ্দেশ্যে মেকি হেসে বলে ওঠে। খুব ডরাইলাম। তুমি ওই মেয়ের সাথে কথা বলবে না আর। কমু? রাগের পারদ ধীরে ধীরে উপরে উঠছে, তাকে খেপানো হচ্ছে জানা সত্ত্বেও রেগে বারুদ হয়ে উঠছে অন্বেষা। তাহলে তাহলে আমি ওই জনের সাথে কথা বলবো, ওর হাতে হাত রেখে ঘুরে বেড়াবো। আলোহীন কক্ষেও বর্ণ হুট করে অন্বেষার গাল চেপে ধরল। আচমকা আক্রমণে বিমূঢ় হয়ে পড়ে অন্বেষা। বর্ণ দাঁত চিবিয়ে বলে উঠল। একবার বার করছো এই কথা মুখ দিয়া, দ্বিতীয়বার যেন না হনি, কসম খোদার, জানে মাইরে ফেলমু। ব্যথা অনুভব করতে থাকা অন্বেষা সেই অবস্থায় বলে উঠল। আর তোমার বেলায়? গাল ছেড়ে দেয় বর্ণ। জলজল করা চোখ জোড়া কিছুটা দৃষ্টিগোচর হয় অন্বেষার। রাগী সুরে বর্ণ বলে। ওর বাপ 2 বাড়ির মালিক, আমার এই মাইয়া প্রস্তাব দিছিল। ওই সময় চাইলে ওরে বিয়ে করতে পারতাম, ঘর জামাই হইয়া থাকতাম এসির তলে আরামে আইসে। আমার এত কুরকুরনি থাকলে তোরে নিয়ে এই খুপড়ি ঘরে অন্ধকারে পইরা থাকতাম না। শেষ ওয়ার্নিং দিতেছি অন্বেষা, জনি অথবা অন্য কোনো পোলার খেরানো যদি আশপাশ থেকে পাই, রামদা দিয়ে কোপাই মারমু তারে। একটা নতুন দিন, মায়ানগরে প্রাচুর্যপূর্ণ প্রভাত। সূর্যের দীপ্তিতে ঝলকিত পথ প্রান্তর। রুক্ষ বাতাসের স্রোতে উড়ে চলেছে ধূলিকণা। কর্মব্যস্ত মানুষ যেন প্রবাহিত নদীর বহমান ধারার মতো। তাদের গল্প আছে নগরীর প্রতিটা কোণ যেন এক মহাকাব্যের অমুক পঙ্ক্তি। অথই সমুদ্রে ভাসমান নৌকার মতো জীবন। আজ অন্বেষার কিনে দেওয়া সোয়েটারটা গায়ে জড়িয়েছে বর্ণ। অন্বেষা তার পূর্বেই বেরিয়েছে নিজের কাজে, নিজেকে দেখার সুযোগটুকু হলো না। ঘরে আয়না নেই, ইচ্ছে হলো নিজেকে পরিপাটি করা। চুল আঁচড়ে নিল সুন্দরভাবে, গোফে আঙ্গুল চালিয়ে দুদিকে সামান্য পেঁচিয়ে বেরিয়ে পড়ল। বুকে হাত রেখা খবর বউর প্রেমে পড়ছস না? জীবনের সাহায্য আর বারে বারে অনুরোধে অবশেষে দুজনের চাকরি হয়েছে। বেতন মোটামুটি চলার মতো একটা পর্যায়ে। বর্ণ তারপরও মেনে নিল। নাই মামার চেয়ে কানা মামা ভালো এই ভেবে টঙের দোকানে খানিক বিব্রত দেখালো বর্ণকে। চায়ের কাপে চুমুক দিয়ে জীবনের প্রশ্নের জবাবে শুধু মাথা দোলায়, যার অর্থ দাঁড়ায় না। জীবন হেসে ওঠে। বর্ণ কিছুটা পরিবর্তন হয়েছে। আজ পরিপাটি, নতুন কাপড়ে সাহেবের মতো লাগছে তাকে। জীবন টিপ্পনি কেটে প্রশ্ন করে। তোরে তোর পুরান ঢাকার জমিনের কসম ক, বউরে ভাল লাগে না? হাঙ্গা একটা করছি, ভালো না লাগলেও কিছু করার নাই। আছে তো, সাইরাতে ধাক্কা দিয়ে বাইর কইরা দে ঘর থেকে, শান্তিতে থাকবি। আকস্মিক বর্ণের কণ্ঠে পরিবর্তন আসে, মুখের হাবভাব পরিবর্তন হয়। চরম বিরক্ত হয়ে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল। আজাইরা কথা কইবা না একদম। আকস্মিক হো হো করে হেসে উঠল জীবন। বর্ণ স্বচ্ছ চায়ের কাপ হাতে ধরে জীবনের মুখ পানে চাইল। অর্থ বুঝতে পারছে না এই হাসির। অন্যদিকে জীবন জায়গা মতো আঘাত করায় বেজায় খুশি। বর্ণের বাহু চাপড়ে বলল। চালাই যা, তোর যন্ত্রপাতি সব ঠিক থাকলে দেরি করিস না। মিনি সাইজের বর্ণরে দুনিয়াতে আনার ব্যবস্থা কর, তারপর বাপ পোলা মিল্লা রংবাজি করবি, পুরান ঢাকা কাঁপাবি। বর্ণ গাতরাতের বিষয়টা নিয়ে রেগে আছে কিছুটা। ঘরে এসে একটা শব্দ বের করেনি মুখ থেকে। অন্বেষার মনে প্রশ্ন, বোবা হয়ে গেল না তো? পেঁচার মতো মুখ করে বসে আছে বিছানার একপাশে। আজ অন্বেষার ফোনে হাত দেয়নি। নিজের বাটন ফোনটা নিয়ে গুতাগুতি শুরু করে, সেখানে কিছুই নেই। তারপরও অন্বেষা এগিয়ে এলো চায়ের কাপ নিয়ে, সাথে দুটো টোস্ট বিস্কিট বর্ণের সামনে রেখে তার মুখ ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে। দোষ কি শুধু আমার একার? তুমিও তো ওই মেয়ের কথা বলে আমায় রাগিয়েছো। বর্ণ তাকে থামিয়ে দেওয়ার ভঙ্গিতে হাত তুলে চায়ের কাপ অন্য হাতে তুলে জবাবহীন বসে রইল। অন্বেষা থামবার পাত্রী নয়, আবারও বলল। ঢং করবে না, এসব মানায় না তোমায়। নিজের বউয়ের সামনে অন্য মেয়ের কথা তুললে কোনো দোষ নেই, আর আমি বললে দোষ। বর্ণ রাগী চোখ জোড়া তুলে কিছুক্ষণ চেয়ে থেকে বলে ওঠে। কোনটা ফাজলামো আর কোনটা সিরিয়াস বোঝার মতো জ্ঞান যদি তোমার না থাকে, তাইলে পড়ালেখার কোনো দাম নাই। আমার মতো অশিক্ষিত হয় ভালা তোমার। বর্ণ দ্রুত চা শেষ করে উঠে দাঁড়ালো। গোসল করা উচিত, অস্থির লাগছে। শার্ট খুলতে উদ্যত হয়। অন্বেষার কি যেন হলো, মত বদলে এক মুহূর্ত সময় নেয় না যেন। অনেকদিন যাবৎ চেপে রাখা কথাগুলো হুট করে আলোচনার বিপরীতে বলে ওঠে। আমাকে তোমার ঢাল হতে দিবে? বর্ণ হাত চালানো থামিয়ে দিল। জিজ্ঞাসু নয়ন তার। বুঝিনি অন্বেষার কথার মানে। পরনের শার্টের বোতাম আধা খোলা। বর্ণ প্রশ্ন করে। কথা বুঝি নাই, ড্রামাটিক কথাবার্তা কম বুঝি। অন্বেষা এগিয়ে এলো, বর্ণকে চমকে দিয়ে সন্তর্পণে বুকে মাথা এলিয়ে দেয়। বর্ণ কিছুটা অবাক হলো। বরাবরের মতো ভালোবাসা জিনিসটা কমই হজম হয়, কিন্তু কিছু বলল না। অন্বেষার জবাব শীতল স্রোতের ন্যায় বলে উঠল। এই পৃথিবীতে বিবাহিত সকল যত নারী আছে তাদের পেছনে কার হাত আছে জানো?
তুমি জানবে কি করে? তুমি তো এই জগৎ সংসারেরই নও। সেই সকল নারীর সফলতার পেছনে একজন দায়িত্বশীল, সুবিবেক সম্পন্ন পুরুষের হাত থাকে। আবার জ্ঞান বিতরণ শুরু। হঠাৎ এসব বালে কথা চললা কেন? গাঁজা খাইছো? অন্বেষা গুরুত্বহীনভাবে নিজের কথা বলে যায়। আমি দেখতাম আর ভাবতাম, অন্বেষার কথা কেটে বর্ণ প্রশ্ন করে। কি ভাবতা হেডা? অর্ধ উন্মুক্ত বুকে দীর্ঘশ্বাস ফেলে অন্বেষা বলল, ভাবতাম যে এই পুরুষগুলোর পেছনে কে আছে। হ্যাঁ, মা বাবার অবদান আছে ঠিক আছে, কিন্তু সেই নারীকে এগিয়ে যেতে যে সাহায্য করে তাকেও কি কেউ সাহায্য করে? ভারী প্রশ্ন করলো অন্বেষা। বর্ণের মস্তিষ্কে জবাব খুঁজতে তোড়জোড় শুরু করলো। উত্তর যদিও না বোধক আসছে, তারপরেও যুক্তি খুঁজতে চাইলেও বর্ণ পাচ্ছে না। তবে অন্বেষা হালকা মাথা তুলে বলল, কি কোনো জবাব নেই তো? হ। জবাব হলো করে না। কারণ এই সমাজে আয়ের দায়িত্বটা শুধুমাত্র পুরুষের। নারী আয় করলেও সিংহভাগ যায় পুরুষের কামাই থেকেই। হ, কি করবো তাইলে আমি? এসব কেন কইতেছো? আমি চাই ঠিক আমার প্রথম কথাটাকে উল্টো করে দেখাতে। যদি পুরুষ নারীকে তার ঘরে এনে তার সমস্ত চাহিদা পূরণ করতে পারে, তার পড়ালেখা, তার দায়িত্ব, তার ইচ্ছা, তার স্বপ্ন, তার সফলতার ভাগিদার হতে পারে, তাহলে নারী কেন পারবে না তার সাথে পুরুষের সব দায়িত্ব নিতে? মাথার উপর দিয়ে গেল বর্ণের প্রশ্ন করলো, কি কইতেছো তুমি এগুলি? আমি কি তোমার শখের পুরুষ? আমার মাথায় কিছু ঢুকতেছে না বাল। বর্ণ সবই বুঝে, তবে বুঝতে দিতে চায় না। অন্বেষা মুখ তুলে বর্ণের দিকে চেয়ে বলল, সহজ ভাষায় বোঝাই, একজন স্বামীর দায়িত্ব আমি পালন করব। তোমার ইচ্ছে, স্বপ্ন আমার সাধ্যের মধ্যে আমি পূরণ করব। যেদিন অবধি তুমি সফল না হও, সেদিন অবধি তোমার সব চাহিদা আর দায়িত্ব আমি পালন করব। আবার বলছি, সাধ্যের মধ্যে। কেন শুধু স্বামীরাই? বউরা পারে না তার স্বামীর ঢালু হতে? যদি তুমি কোনোদিনও না সফল হও, তাহলে মৃত্যুর আগ অব্দি পালন করব সব কর্তব্য। আমার কিছুই নেই বর্ণ। তুমি তুমি আমি নিঃস্ব। শুধু একে অপরের ভরসার কাজ ছাড়া আর আমাদের ভালোবাসা ছাড়া। তোমাকে নিয়ে আমার যত আহ্লাদ আছে সব পূরণ করতে দাও। আমি তোমার চেয়ে বেশি আয় করি বলে কখনো তোমাকে কাপুরুষের খোঁটা দিব না। আমি কোনোদিন টাকার দাপট দেখাবো না। এই খুপড়ি দালান আমাদের আলাদা জগৎ। এই জগতের বাইরের সমাজের সাথে কোনো সংযোগ নেই। ওরা জানবে না কখনো যা আমাদের মধ্যকার কোনো কিছুই। ওরা থাকুক না ওদের চিরাচরিত নিয়মে। আমাদের সংসারে আমাদের আলাদা নিয়ম। কেউ ছোট, কেউ বড় না, আমরা দুজন মিলেমিশে সমান। অন্বেষা পুনরায় কাতর কণ্ঠে বলল, আমি অজান্তেই ভালোবাসি তোমায়। অনেকদিন যাবৎ চাইছিলাম বলতে পারিনি। ভয় ছিল, নিজের মানুষের কাছে প্রত্যাখ্যানের ভয়। প্রথমবার অন্বেষার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে। এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়নি বর্ণ। কেন হৃদয় নিংড়ানো মনে হলো অন্বেষার শব্দ মেলা। অন্বেষার চোখের কোণে পানি জমেছে। বর্ণের রুক্ষ গালে দু হাত রেখে বলল, তোমার বুকের ভেতরের হাহাকার আমার অজানা নয়। আমি জানি এক উত্তাল ঝড় চেপে আছো অনেক বছর যাবৎ। চাইলেই শক্তিহীন করতে পারো এই ঝড়কে। বর্ণ বলে, জ্বর আসিল মনে হয়। এখন জানি না। এখনো আছে বলো? ছাদে যাইবা? অবাক হয়েছিল অন্বেষা। কথার জবাব না দিয়ে ছাদে নিয়ে এলো। অদ্ভুত হওয়ার সব সীমা ছাড়িয়ে গেছে বর্ণ আগে। আবারও সেই সিঁড়ি চড়া যুদ্ধ শেষে ছাদে এসে হাজির। দুজনা রিলিংয়ে উঠে বসেছে। বর্ণ গোলাকৃতি চাঁদের দিকে চেয়ে বলতে লাগলো, আম্মা তো মরেই গেছে অনেক আগে। আব্বা পাল মানে আমার মায়ের জামাই 3 দিনের মাথায় আর একটা বেটি ঘরে তুলছিল। এই বেটিরে আমার আম্মা থাকাকালীন বিয়ে করছিল। আম্মা জানতো, কিন্তু চুপ কইরে থাকতো। গরিব ঘরে মাইয়া আসিল যে, ওই ঘরে একটা পোলাও আসিল। আমার তো তখন বোঝার বয়স আসিল না। দিন যায় আমিও মা পাইলাম, কিন্তু ওই সব বাদ। 13 বছর বয়সে চুরি করছিলাম নতুন মায়ের সোনা গয়না। মানে চুরিটা এমন যে আমি জানতাম না যে আমি চুরি করছি। হাস্যকর না? কিন্তু সোনা গয়নাগুলোই আমার স্কুলের ব্যাগ থেকে পাইলো। কেমনে পাইলো জানি না। এরপর ধীরে ধীরে আরো চুরি হইল। আমার মায়ের জামের বেল্টের বাড়ি খাইয়ে জানতাম সব নাকি আমি চুরি করছি। তারপর একদিন জানলাম আমি নাকি নতুন মায়ের বইনের মায়ের লগে নোংরামি করার চেষ্টা করছি। তখন আমার 19-18 ইন্টার দিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম আর কি। অন্বেষা বর্ণের থেমে যাওয়া দেখে প্রশ্ন করল, তারপর? আমার পিঠে দাগ আছে, রডের বাড়ি পড়ছিল। শালার ভাই জ্বালাইয়া লইছিল পুরো পিঠটা আমার। এরপর বাড়ি থেকে বাইর করলো।
এরপর থেকে ফিরে তাহে দেখি নাই। ওরা আমারে বাঘের মতো ডরায়। আমার সামনে এখনো গলা উঁচা করার সাহস পায় না। আমি এদিকে জিতে গেছি। আমারে আবার ওই বাড়িতে নিতে চাইছিল। আমি ওগো বাড়ির গেটে মুইতে দিয়ে আসছি। ধুতি নাই ওই জানার টাকা সম্পদ, কিন্তু ওরা যে আমারে ডরায়, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। উঁচুতে বসে থাকা বর্ণকে আকস্মিক জড়িয়ে ধরল অন্বেষা। কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারছে না, কিন্তু বর্ণ তাল সামলায় কোনো রকম মৃদু চেঁচিয়ে বলে, আরে সেরি পড়ে যাবো তো। কে ছিল তোমার বাবা? বর্ণ এক বুক ভর্তি নিঃশ্বাস ফেলে চোখ যায় আসমানে। জবাবে এলো, আহা, মোখলেস মাতব্বর। পৌষের অন্তিম প্রহরে পুরান ঢাকার অলিন্দে সাকরাইনের উচ্ছ্বাসে জাগ্রত হয়েছে কালের গৌরবময় স্মৃতিরাজি। আকাশে ওরা ঘড়ির সূক্ষ্ম সুতোর বাঁধনে অঙ্কিত এই রঙিন ক্যানভাস প্রাচীনতার শ্যামলিমায় আচ্ছাদিত। সন্ধ্যায় আতশবাজির অপার রঙিন বিস্ফোরণ এ যেন এক আলোকচ্ছটায় মিশিয়ে দেয় ঐতিহাসিক গাথা। প্রতিটা ঘরের ছাদে ফুটে ওঠে ঐতিহ্যের সুধা, বয়ে আনে প্রজন্মান্তরের অন্তঃসলীলা স্মৃতিধারা নিবিড় স্পর্শ। পুরান ঢাকার মানুষ উৎসবে আজ বিভোর। ছেলেরা ঘুরিয়ে সুতো বাঁধতে ব্যস্ত, আর কেউ রং মাখাচ্ছে সুতোয়। এ যেন কোনো আনন্দের প্লাবন। বাড়ির ছাদে ছাদে জমেছে বৈচিত্র্যের পসরা। ঘরের গিন্নিরাও বসে নেই। নানান পদের পিঠা তৈরি এবং খোশ গল্পে সেজেছে তাদের আড্ডাখানা। বর্ণ বিশাল ব্যস্ত। এই ঠান্ডায় গোসল সেরে তৈরি। গতকালের আলাপ দীর্ঘ করতে চায়নি সে, বিরক্ত হচ্ছিল ভীষণ। অন্বেষাকে ডেকে বলল। যাইবা না? অন্বেষা অবাক সুরে প্রশ্ন করে, কোথায়? আর এমি আজকে সাকরাইন ঘুরডি উড়ামু, প্রতিযোগিতা আছে, জিতলে নগদ 10,000 টাকা। অন্বেষা উৎসুক হয়ে বলল, বাহ, বেশ তো। বেশভূষ বাদ দিয়ে রেডি হ। অন্বেষার কথা বাড়ায়নি। এক এক করে কাপড় বের করে খুঁজে নিয়েছে একটা সাদা রঙের কামিজ, তার সাথে লাল রঙের ওড়না। দ্রুত গোসলখানায় গিয়ে কাপড় পরিবর্তন করে ফিরে এলো। নাটাই নিয়ে ব্যস্ত থাকা বর্ণের সামনে দাঁড়িয়ে বলল, চলো। বর্ণ মুখ তুলে চায়। এত দ্রুত কাপড় বদলে হাজির হওয়াটা অবাক করছে তাকে। মুখে কোনো সাজসজ্জা নেই, শুধু কাপড় পরিবর্তন করেছে। বর্ণ তেমন মাথা ঘামালো না সেটা নিয়ে। গুরুত্বহীন ভঙ্গিতে শুধু বলল, শাল ল, বাইরে ঠান্ডা অনেক। বর্ণের কথা মতো খুঁজে খুঁজে পুরনো একটা শাল বের করে গায়ে জড়ায় দুজনেই বেরিয়েছে। সাব্বিরদের পাশের বাড়ির ছাদে ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্বেষার হাত ধরে উপরে আসতেই আরেক ছাদে দেখা মিলল জনির। তার পাশের ছাদে সাদিয়াও রয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার পূর্বেই বর্ণকে পাশে এনে অন্বেষা বলল, দেখো বর্ণ, যা হওয়ার অতীতে হয়ে গেছে। আমার মনে হয় ক্ষান্ত দিয়ে দাও। অমানুষের সাথে মুখ নষ্ট করতে নেই। বর্ণ ডান দিকের ভ্রু উঁচু করে সন্দিহান গলায় প্রশ্ন করে। খান তো দিমু। অন্বেষা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, যে নিজের রক্তের মূল্য দিতে পারে না তাদের দিয়ে তুমি ভালো কিছু আশা করো? ওরা খারাপ, তোমার খারাপ করতে এক মুহূর্তও ভাববে না। তোমার ছুঁড়ে ফেলে দিতে যার বাঁধেনি তখন এখনো তার কিছুই আসবে যাবে না। কিন্তু আমার তুমি ছাড়া কেউ নেই। মানতে নারাজ ছিল বর্ণ। অন্বেষা যা যা বলবে সবটাই নাকচ করার চিন্তা পোষণ করে রেখেছিল। শেষ কথাটায় দমে গেল। অন্বেষা আবারও বলল, ওরা তোমার কোনো ক্ষতি করে ফেলে আমার কি হবে? আমার জন্য অন্তত। বর্ণ ভাবলেশীন জবাব দিল, এতদিন কিছু করতে পারে নাই, এখনো পারবো না। আমি যদি আমার হক চাইয়ে বসি, মোখলেস মাতব্বরের গোষ্ঠী রাস্তায় নামবো। অন্বেষা দুদিকে মাথা দুলিয়ে বলে, দরকার নেই ওসব ছাইপার সম্পদের। আগুন দাও ওসবে, আমরা আমাদের মতো দিব্যেই থাকবো। মাঝে মধ্যে অন্বেষার কথা জবাব দিতে ইচ্ছা হয়, কখনো দীর্ঘ সংলাপে যেতে ইচ্ছে হয়, কিন্তু কোথাও কোনো এক বাধা আছে। নিজেকে পুরোপুরি রূপে উন্মুক্ত করতে পারেনি বর্ণ, তবে করতে চাইছে। অন্বেষার ভালোবাসার খোলামেলা আহ্বান তাকে ভাবায় মাঝে মধ্যে। কিছুক্ষণ চেয়ে রইল, পরপর চোখ নামিয়ে নেয়। ঠান্ডা নিবারণের জন্য একপাশে আগুন জ্বালানো হয়েছে। অন্বেষাকে চেয়ার টেনে সেখানে বসিয়ে দিল। বলল, এদিক ওদিক ঘোরাফেরা করবা না, চোখে চোখে থাকবা। শুরু হলো ঘুড়ি উৎসব। বিকালের প্রহর নেমেছে আকাশ জুড়ে, আর রং বেরঙের ঘুড়ির মেলা। যেন কোনো ক্যানভাসে ইচ্ছে মতো রং ছড়াচ্ছে লোকে। অন্বেষা বর্ণের দিকে চাইল। খুব প্রিয় তার ঘুড়ি উড়ানো। ব্যস্ততা আর উত্তেজনা সেটারই জানান দিচ্ছে। এত কিছুর মাঝেও চোখে চোখ পড়েছে। মাথা উঁচু করে ঘুড়ির দিকে সম্পূর্ণ মনোযোগ রাখলো অন্বেষা। রয়নি গুরুত্বহীন, তার দিকে খেয়াল দিচ্ছে ঘুরে ঘুরে। সাব্বিরকে ডাকলো বর্ণ। পকেটে 20 টাকা ছিল, ছোট্ট সাব্বিরের হাতে ধরিয়ে নিচু গলায় বলল, তোর ভাবির 1 কাপ চা আইনা দে। সাব্বির বন্ধুর হাতে নাটাই ধরিয়ে দৌড়ে গেল। যে গতিতে গিয়েছে সেই গতিতে ফিরেও এসেছে। অন্বেষার হাতে চা ধরিয়ে বলল, ভাবি, চা খান। অন্বেষা ফিক করে হেসে ফেলে এরূপ সুরেলা ডাকে। সাব্বিরের কান টেনে বলে, আপু থেকে ভাবি? হ ভাবি, কারণ ভাই কইছে তোর ভাবি লাইগা চা নিয়ে আয়। এর মানে আমাগো রিশতা সেট।
আমি আপনার দেওর, আপনি আমার ভাবি। অন্যদিকে বিগত 4 বছরের ন্যায় বর্ণ প্রতিযোগিতায় বিজয়ী। এবার যেন তার চেয়ে বেশি খুশি অন্বেষা। লাফিয়ে উঠে তালি বাজিয়ে খুশি প্রকাশ করে। চায়ের কাপটা অর্ধ খেয়ে পাশে রেখে দিয়েছে, আর দরকার নেই। অন্যদিকে বর্ণ হতবিহ্বল, খানিক লজ্জাবোধ করছে। কেন সেটার উত্তর জানা নেই। মাথার পেছনে হাত রেখে মাথা নুইয়ে সরে আসলো। প্রতিযোগিতায় জিতে যাওয়া টাকা নিয়ে পকেটে গুজে বলল, আহো তোমারে বাড়িতে দিয়ে আহি। আর একটু থাকি। প্রত্যুত্তরে বলে ওঠে অন্বেষা। বর্ণ সরাসরি বলে ওঠে, না, এদিকে ডিজি পার্টি হইব একটু পর, অনেক মানুষের ভিড় হইব। এটাই তো ভালো, আমি দেখবো সবকিছু, কত মজা হবে। বর্ণ ভ্রুকুটি করে জবাব দেয়, পোলা মানুষের মেলা থাকে লাগবো না এত, বাড়ির সাথে ওইটা দেখো গা। সেই মুহূর্তে সাব্বির দৌড়ে আসে, একটা কাগজের প্যাকেট এগিয়ে বলল। ভাবি, এই নিন। বর্ণ জানতে চাইল, এগুলো কি বেটা? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।